হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি নতুন ক্লাস। তোমাদের আমি কথা দিয়েছিলাম দুটো এক্সট্রা সিরিজ তোমাদের আমি করাবো। একটা হচ্ছে তোমাদের অঙ্কের সিরিজ অর্থাৎ সায়েন্স নিউমেরিক্যালস এর সিরিজ, সেটা অলরেডি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমি। তো সায়েন্সের যে অঙ্কের সিরিজ সেটা করাবো, সায়েন্সের ম্যাথের সিরিজ এবং এনসিইআরটির কিছু ফান্ডামেন্টাল টপিক সিরিজ। ঠিক আছে, এই দুটো সিরিজ তোমাদের কাছে নিয়ে আসার কথা দিয়েছিলাম, অলরেডি চলে আসছে। সামনে তোমাদের এএলপি টেকনিশিয়ানের পরীক্ষা রয়েছে এবং পরপর পরপর তোমাদের এনটিপিসি, গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষাগুলো হবে এবং প্রত্যেক বছর হবে। গভর্নমেন্ট নতুন গঠিত হয়েছে, আশা করি অ্যালায়েন্স গভর্নমেন্টের পক্ষ থেকে, এনডিএ গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা আরো ভ্যাকেন্সি, বিগত বছরগুলোর তুলনায় আরো ভ্যাকেন্সি আমরা বেশি এক্সপেক্ট করতে পারি। অনেকে অনেক রকম গুজব ছড়াবে, কোনো গুজবে কান না দিয়ে চুপচাপ বাড়িতে বসে পড়ে যাও। আমি বলছি ভ্যাকেন্সি বেশি পাবে। তো আজকে আমরা করব দর্পণের সমস্ত অঙ্ক। যারা আজকের ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি যখন ভিডিও দেবো তুমি সবার আগে দেখতে পাও এবং বাংলায় যারা প্রস্তুতি নিচ্ছ রেলের জন্য তারা অনেকখানি এগিয়ে যেতে পারো। আজকের এই যে সেশনটা হবে এটা ধামাকাদার সেশন হবে, কারণ আমাদের টার্গেট হচ্ছে সায়েন্সের অঙ্কে বাজিমাত। আমরা কোথায় বাজিমাত করব? সেটা হচ্ছে সায়েন্সের অঙ্কের বাজিমাত ক্লাস। এটা আমি তোমাদের সিরিজটা করাবো। এই বাজিমাত সিরিজে আমরা কি কি করব একটু বলে দিই। বাজিমাত সিরিজে আমরা কি কি করব? এই বাজিমাত সিরিজে কিন্তু আমরা করব, প্রথমে আমরা করছি লাইটের যে সমস্ত অঙ্কগুলো, অর্থাৎ মিরার করব প্রথমে। তারপর আমরা ডাইরেক্ট চলে যাব ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটিতে তোমাদের প্রথমে আমি একটু থিওরি পড়াবো। থিওরি পড়ার পর দেন এখান থেকে যত অঙ্ক আছে সেগুলো করব। 3 নম্বর হচ্ছে লেন্সের অঙ্কগুলো করব। 4 নম্বর হচ্ছে তোমাদের ম্যাগনেটিজমের যে কঠিন কঠিন জায়গাগুলো সেগুলো তোমাদের বোঝাবো। তোমাদের ফিল্ড লাইন নিয়ে অনেক কিছু নিয়ে অনেক প্রবলেম থেকে থাকে, সেগুলো তোমাদের আমি বোঝাবো। আর একটা কথা তোমাদের আমি বলে দিই, সেটা হচ্ছে তোমাদের যে গ্রুপ ডির যে সেশনটা, সেই গ্রুপ ডি যে শিফট অনুযায়ী ক্লাসগুলো নিচ্ছি, পার্ট 10 হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই দেখে নাও। সেই সেশনটা কিন্তু কন্টিনিউ হবে। প্লাস আরো একটা কথা বলে দিই, এএলপি টেকনিশিয়ানদের জন্য একটা করে লাইভ হবে। কালকেও একটা করে লাইভ নেব, তবে কালকে আমি জিকে এর ক্লাস দেবো। এরপর আস্তে আস্তে করে আমি কিছু কিছু জিকে এর ক্লাসও তোমাদের সামনে নিয়ে আসবো। ইকোনমিক্স, পলিটি, হিস্ট্রি এই সমস্ত কিছু কিছু ক্লাস নিয়ে আসবো। বাট সায়েন্সের ক্লাসে কিন্তু কোনো রকম কোনো ছেদ পড়বে না। সায়েন্সের ক্লাস যেমন হচ্ছিল তেমন হবে। কৌস্তব স্যার আবার ফিল্ডে আসছে। কৌস্তব স্যার তোমাদের সায়েন্সের ক্লাসগুলো মানে অঙ্কের ক্লাসগুলো কিন্তু আবার নেবে, ফলে কোনো রকম কোনো সমস্যা নেই। তো লাস্ট একটা কথা, যারা আমার সায়েন্স স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। সায়েন্স স্পেশাল ব্যাচে কিন্তু অ্যাডমিশন এই মুহূর্তে আবার ওপেন হয়েছে এবং এই অ্যাডমিশনটা চলবে আমাদের 10th জুন পর্যন্ত। 10th জুনের মধ্যে যারা অ্যাডমিশন নেওয়ার চটপট অ্যাডমিশন নিয়ে নাও। এবং যারা আমার এই কম্বাইন্ড ব্যাচ, যেটা শুরু হবে কবে থেকে না 10th জুন থেকে যেটা শুরু হয়ে যাবে, এই 10th জুনের ব্যাচে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য বিরাট কিছু থাকছে। এবং আরেকটা কথা, এই এএলপি যারা রয়েছে তাদের কিন্তু আমি একটা ক্র্যাশ কোর্স আমি তাদের জন্য দেবো। এএলপি এর টেকনিশিয়ান মানে টেকনিশিয়ান এনটিপিসি তো সবই ভালো হবে। আর যারা এনটিপিসি এবং গ্রুপ ডি দেবে, বিশেষ করে এই দুজন ব্যক্তির ক্ষেত্রে বলছি ভাই ব্যাচটা নিয়ে নাও। ব্যাচে অনেক কিছু তুমি পাবে, খুব বেশি টাকা রাখছি না, অনেক অল্প টাকায় অনেক বেশি কিছু দিচ্ছি। এবং আমি বলতে পারি বাংলায় আমি যা কন্টেন্ট দেবো মানে মোর দ্যান এনাফ। মানে এত নিউমেরিক্যালস করাবো, এত কনসেপচুয়াল, এখনো পর্যন্ত যারা আমার ব্যাচে অ্যাডমিশন নিয়েছে একটা কোনো ব্যাড রিমার্কস নেই। ঠিক আছে, অনেক ভালোভাবে মানে কন্টেন্টে একটা কোনো ব্যাড রিমার্কস নেই। অনেকে ইচ্ছাকৃত ভাবে ব্যাড রিমার্কস দিতে পারে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, বিরোধী দলের চক্রান্ত, কিন্তু কোন রকম কোনো ব্যাড রিমার্কস নেই। কারণ আমি যা তোমাদের সার্ভিস দেব মুখে বলি না করে দেখাই। আবার বলছি মুখে বলি না করে দেখাই। চলো বেশি কথা বলবো না, ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি অঙ্কে। তো একটা কথা আমি তোমাদের বলে দিই, সেটা হচ্ছে তোমাদের প্রথমে আমি অঙ্ক করানোর আগে কয়েকটা কনসেপ্ট একটু বলে দিই। আচ্ছা, আমার আজকের সেশনটা কিন্তু বাইলিঙ্গুয়াল আমি করেছি। প্রথমে হচ্ছে ইংলিশের প্রশ্নটা রেখেছি, তারপরে বাংলায় রেখেছি। তার কারণটা কি, অনেকের বিশেষ করে এই যে দর্পণের অঙ্কগুলোর ক্ষেত্রে অনেকের ভাষায় প্রবলেম হয়, অনেকে ইংলিশের ভাষাটাকে একটু বুঝতে সুবিধা হয়। তো সেই জন্য আমি কি করেছি, ইংলিশ এবং বাংলা উভয়ই রেখেছি, দেখতে সুবিধা হবে। কিন্তু হ্যাঁ, আমি আবার ডিসক্লেইমার দিচ্ছি যে আমার ব্যাচে কিন্তু আমি শুধুমাত্র বাংলাতে পড়াই। হ্যাঁ, তবে ইংলিশে কিছু কিছু যদি টার্মের দরকার পড়ে সেগুলো আমি বলে দিই। ঠিক আছে, তো বেসিক কিছু রিক্যাপিচুলেট করে নেবো। প্রথমে আমি বলে দিই, দেখো আমাদের ম্যাক্সিমাম অঙ্কগুলো কিসের উপর ভিত্তি করে হবে? ম্যাক্সিমাম অঙ্কগুলো যে ফর্মুলাটার উপর ভিত্তি করে হবে, দ্যাট ইজ আমাদের গোলীয় দর্পণ। আমাদের গোলীয় দর্পণের উপর ভিত্তি করে হবে। আগে একটু গোলীয় দর্পণ সম্পর্কে ছোট্ট করে একটু রিক্যাপিচুলেট করে নি। আচ্ছা, গোলীয় দর্পণ ক প্রকারের হয় না? গোলীয় দর্পণ হয় দু প্রকারের। একটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণের সামনের দিকটা অবতল, অর্থাৎ সামনের দিকটা কি হবে এইরকম থাকবে, এইটা হচ্ছে অবতল সারফেস। আমার লাইটের ক্লাস আমি বলেছি তোমাদের, মিররের ক্লাস আমি নিয়েছি ডিটেলস, এই ক্লাসটা দেখে নিতে পারো, আই বাটনে দিয়ে দেবো। ঠিক আছে, তো এটা হচ্ছে অবতল।
দর্পণ। আচ্ছা, একটা অবতল দর্পণের সম্মুখ ভাগ যদি বলে সেটা কোনটা, না এই দিকটা যে সম্মুখ ভাগ। সবসময় সম্মুখ ভাগ কোনটা হবে, না যেখানে আমি বস্তু রাখতে পারবো। তাহলে এই জায়গাটা আমি কি রাখতে পারবো, এই জায়গাটা একটা বস্তু রাখতে পারবো, বস্তু রাখতে পারবো। এবং মনে রাখবে এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ, ঠিক আছে। এই অবতল দর্পণের ফোকাস সবসময় কি হবে, না ফোকাস সর্বদা ফোকাসের কিন্তু নেগেটিভ হবে। কারণ এর ফোকাসটা কোন দিকে অবস্থিত, ফোকাসটা হচ্ছে এই দিকে অবস্থিত। একটা দর্পণের ডান দিকে যদি যারা থাকবে তারা হচ্ছে পজিটিভ হবে, আর বাম দিকে যারা থাকবে তারা হচ্ছে নেগেটিভ হবে। যেমন বাম দিকে মনে করে বস্তুর একটা অবস্থান রয়েছে, অর্থাৎ সম্মুখ ভাবে রয়েছে, সম্মুখ ভাগে যা কিছু হবে সেগুলো কিন্তু নেগেটিভ হবে, অর্থাৎ তার যে সাইন কনভেনশনটা আমরা নেগেটিভ বসাবো। আর ডান দিকে যেগুলো থাকবে বা বিহাইন্ড দ্য মিরর যেগুলো থাকবে সেগুলো আমরা কি বসাবো, সেগুলো আমরা পজিটিভ বসাবো, ঠিক আছে। অঙ্ক করতে করতে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, অঙ্ক করতে করতেও বলবো, জাস্ট বেসিকটা বলে রাখছি। আর একটা জিনিস মনে রাখবে, অবতল দর্পণ বা উত্তল দর্পণ যে দর্পণই হোক না কেন, ইউটা সবসময় তো তুমি ধরো একটা বস্তুকে তো আমি দর্পণের পেছনে বসাতে কখনো পারবো না, তো বস্তুটা কিন্তু সবসময় পজিটিভ হবে, যে কোনো ক্ষেত্রে বস্তুটা কিন্তু পজিটিভ হবে। এবার আসছে আমরা উত্তল দর্পণ। আচ্ছা, আর একটা জিনিস, এই যে অবতল দর্পণ একে কি বলা হয়, অবতল দর্পণে কিন্তু কনভার্জিং দর্পণ বলা হয়, বা এটাকে কি বলা হয়, অভিসারী দর্পণ বলা হয়। অভিসারী কেন, না কারণ এটা রশ্মিগুলোকে এভাবে অনেকগুলো রশ্মিকে একটা বিন্দুতে কি করে, না মিলিত করে, তাই একে অভিসারী দর্পণ বলা হয়। অনেক সময় অভিসারী বা কনভার্জিং দর্পণ বলবে তখন কিন্তু সেটা সবসময় অবতল দর্পণ হবে। লেন্সের ক্ষেত্রে কিন্তু এটা উল্টো, এটা বারবার বলছি, খেয়াল করবে। আচ্ছা, উত্তল দর্পণে যদি আমি চলে আসি, উত্তল দর্পণে যদি আমি চলে আসি তখন আমি কি বলবো দেখে নাও ভালো করে। উত্তল দর্পণে যদি আমি চলে আসি, এটা হচ্ছে একটা উত্তল দর্পণ। আচ্ছা, বিপরীত দিক থেকে আগে, তাহলে বুঝতে সুবিধা হবে। উত্তল দর্পণে যদি চলে আসি তাহলে কি রকম হবে ব্যাপারটা, এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, অর্থাৎ এই উত্তল মানে কি, এই সাইডটা, এই পিঠটা তার কিন্তু রিফ্লেক্টিং সারফেস হবে, ঠিক আছে। উত্তল দর্পণে কি হবে, এই পিঠটা রিফ্লেক্টিং সারফেস হবে। আমরা অবতল দর্পণের ক্ষেত্রে কি দেখেছি, এই পিঠটা রিফ্লেক্টিং সারফেস, অর্থাৎ এই কার্ভ সারফেসটা। তো এটার এই দিকটা হচ্ছে সম্মুখ ভাগ, এবং এইখানটা বস্তু রাখা হয়। এবং মনে রাখবে উত্তল দর্পণের ক্ষেত্রে যে ইউটা ভিটা গঠিত হবে। ভি মানে কি, ভি মানে হচ্ছে বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব। যে প্রতিবিম্বটা গঠিত হবে সেই প্রতিবিম্বটা হচ্ছে অলওয়েজ কিন্তু নেগেটিভ হবে, অলওয়েজ প্রতিবিম্বটা নেগেটিভ হবে। এখানে পজিটিভ হতে পারে, এখানে ভিটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে অবতলের ক্ষেত্রে, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে অবভিয়াসলি সেটা কিন্তু নেগেটিভ হবে। এবং ইউটা এক্ষেত্রে অবভিয়াসলি পজিটিভ হবে, এবং ফোকাল লেন্থটা সেটা কিন্তু অবভিয়াসলি নেগেটিভ হবে। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার হয়েছে প্রত্যেকের, বোঝা গেছে? এইবার আমরা কি করব, এখানেও একই নিয়ম, এই দিকে যারা থাকবে তারা প্লাস হবে, আর এই দিকে যারা থাকবে তারা মাইনাস হবে। এটা হচ্ছে বেসিক। আর একটা জিনিস, আমাদের যে ফর্মুলা দুটোর উপর ভিত্তি করে অঙ্ক করতে হবে সেই ফর্মুলা গুলো বলে দিই। অঙ্ক করবো তার আগে ফর্মুলা গুলো জাস্ট একটু বলে দিই। সেটা হচ্ছে আমাদের দুটো ফর্মুলা লাগবে, একটা হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। ভিটা কি, না ভিটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ পোল থেকে, পোল কোনটা, না এইটা হচ্ছে পোল, ঠিক আছে, এই অংশটাকে বলে পোল। এখানে একটা বস্তু রাখা হচ্ছে, তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলছি ইউ। আর ভি কি, মনে করো এটা বস্তু রাখা হয়েছিল, তার ইমেজ গঠিত হয়েছে এখানটা, তাহলে এই থেকে যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্স হচ্ছে ভি। আর তার ফোকাস থেকে যে পোলের ডিস্টেন্স সেটা হচ্ছে এফ। তাহলে সম্পর্কটা আমরা কি পাবো, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এবার তোমাকে ভি দিয়ে দিয়েছে, ইউ দিয়ে দিয়েছে, তার মানে কি তুমি ডাইরেক্ট মান বসিয়ে দেবে? উত্তর হচ্ছে না। তোমায় কি করতে হবে, তোমায় কিন্তু ভাই পরিষ্কার কথা বলতে গেলে তোমায় কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে কিন্তু অবশ্যই সাইন কনভেনশনটা মেনটেন করতে হবে। সাইন কনভেনশন মানে ওই যে বললাম কোথায় কি সাইন হবে আস্তে আস্তে দেখাচ্ছি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন মানে বস্তুটা কতটা বড়, সেই যে ম্যাগনিফিকেশন, সেটা সমান কি জানবো, না এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। এম ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ম্যাগনিফিকেশন মানে বস্তুটা কতটা বড় হচ্ছে, অর্থাৎ একটা বস্তু ছিল, তার একটা ইমেজ গঠিত হয়েছে, তাহলে বস্তুর থেকে ইমেজ কতটা বড় হয়েছে সেটাকে আমরা কি বলছি, ম্যাগনিফিকেশন বলছি, ঠিক আছে। সেই ম্যাগনিফিকেশন বলছি, বা যেটাকে বাংলায় কি বলা হয়, যে বিবর্ধন বলা, বিবর্ধন, কতটা বিবর্ধন হচ্ছে, ঠিক আছে। আর এটাকে আমি আরো একটা লিখতে পারি, যদি হাইট দিয়ে দেয়, এটা কি দিয়েছে বলতো, এটা হচ্ছে দূরত্ব। ইউ আর ভিটা হচ্ছে দূরত্ব, কিন্তু যদি হাইট বলে দেয়, হাইট মানে কি, যে বস্তুটা এতটা লম্বা, হাইট অফ অবজেক্ট, আর ইমেজটা এতটা লম্বা বা প্রতিবিম্বটা এতটা লম্বা, হাইট অফ ইমেজ যদি বলে দেয়, তখন এই সূত্রটা কি লিখতে পারি, হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের জাস্ট একটু খেয়াল রাখতে হবে। এইগুলোর উপর ভিত্তি করে পুরো দর্পণ থেকে যত প্রশ্ন আছে সমস্ত অঙ্ক তুমি অনায়াসে এরকম তুড়ি মেরে করবে। আর আজকের ক্লাসে আমি সমস্ত অঙ্ক করাচ্ছি যে অঙ্কগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে এসছে।
এর আগের ক্লাসগুলোতে যেখানে আমি তোমাদের দর্পণ নিয়েছি সেখানে আমি তোমাদের এনসিইআরটি সমস্ত কিছু করিয়েছি, এখানে এটা করাচ্ছি। এখান থেকে আমি বলে রাখছি তোমাদের 2024-এ 2 থেকে 3টে প্রশ্ন প্রত্যেকটা শিফটে কিন্তু ডাইরেক্ট হুবহু কমন পাবে। আই রিপিট, হুবহু কমন পাবে। শুধুমাত্র ডিজিট গুলো এদিক ওদিক করতে পারে, কিন্তু একটাও কনসেপ্ট এর কিন্তু বাইরে দেবে না। ঠিক আছে, বোঝা গেছে? এইবার চলো আমরা ডাইরেক্ট অঙ্কতে চলে যাচ্ছি। অঙ্ক কি বলছে দেখো, একটি 5 সেন্টিমিটার লম্বা পিন, একটা 5 সেন্টিমিটার লম্বা পিন মানে কি, এটা কি দিয়েছে প্রথমে আমরা ডেটাগুলোকে এখানে লিখে ফেলবো। 5 সেন্টিমিটার লম্বা পিন মানে কি, মানে এটা হচ্ছে হাইট অফ অবজেক্ট, অর্থাৎ বস্তুর উচ্চতা দিয়ে দিয়েছে কত না 5 সেন্টিমিটার। তারপর কি বলে 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য। তাহলে যখনই তোমাকে ফোকাস দৈর্ঘ্য দেবে তখনই তোমাকে খুঁজতে হবে যেটা অবতল দর্পণ নাকি উত্তল দর্পণ। কেন না, কারণ স্যার অবতল দর্পণের ক্ষেত্রে যে আমরা ফোকাস দৈর্ঘ্যটা পাবো সেটা কি হবে, নেগেটিভ হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে যেটা পাবো দ্যাট ইজ পজিটিভ হবে। তাহলে অবতল না উত্তল, আমরা উত্তর পেয়ে গেলাম অবতল। তাহলে প্রথম আমাদের কাজ কি, প্রথম ডেটাগুলোকে সাজিয়ে নেওয়া, ফোকাস দৈর্ঘ্য দেখার সাথে সাথে অবতল নাকি উত্তল সেটা খুঁজে বের করানো। যখনই তুমি অঙ্কটা দেখবে তখনই তোমাকে এই কাজগুলো করতে হবে, একদম স্টুডেন্টিভ অ্যাপ্রোচে তোমাকে বলে দিচ্ছে। ঠিক আছে, এবারে কি করা হয়েছে দেখো, 50 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে। 50 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে কাকে না, একটা বস্তুকে স্থাপন করা হয়েছে। তাহলে এখানে 40 সেন্টিমিটার তোমাকে ফোকাস দৈর্ঘ্য বলেছে, তাহলে এফ ইজ ইকুয়াল টু লিখে দাও 40 সেন্টিমিটার। এবার তুমি সাথে সাথে সাইন কনভেনশন গুলো ইউজ করো। আচ্ছা, হাইটের ক্ষেত্রে কোনো সাইন কনভেনশন হবে না, তোমরা জানো যে হাইট তো কখনো নেগেটিভ হতে পারে না, হাইট অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, তাহলে আমরা এফ কি পেলাম, অবতল। তাহলে অবতল পেয়ে গেলাম, মানে এফ হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার এই পর্যন্ত? উত্তলের ক্ষেত্রে হবে পজিটিভ। 50 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে মানে কি, ইউ পাবো। ইউ মানে কি, ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব। তাহলে বস্তুর দূরত্ব কত পেলাম, 50 সেন্টিমিটার। আমি আবার বলছি, মনে করো এই একটা অবতল দর্পণ, এই অবতল দর্পণে এখানে বস্তুকে রাখা হয়েছে, এখানে তার ফোকাস, তার মানে এই ইউটাও কি হবে, ইউটা অবভিয়াসলি নেগেটিভ হবে। আমি আগেও বলেছি সেটা উত্তল দর্পণ হোক কি সেটা অবতল দর্পণ হোক, প্রত্যেক ক্ষেত্রে কি হবে না, ইউটা মাস্ট বি নেগেটিভ হবে, ইউটা কিন্তু পজিটিভ কখনো হয় না। ঠিক আছে, এর প্রতিচ্ছবি তৈরি হবে, অর্থাৎ এর প্রতিবিম্ব, প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব যেটাকে আমরা বলছি আর কি, এটা ট্রান্সলেশন হয়ে প্রতিচ্ছবি হয়ে গেছে। যাই হোক, তাহলে আমরা ফর্মুলা কি লিখতে পারি স্যার, এই ফর্মুলাতে অঙ্ক হবে। তাহলে আমি বসাই একটা একটা করে। আচ্ছা, আমার কি বের করতে হবে, ভি বের করতে হবে। তাহলে 1/v ইজ ইকুয়াল টু, আমি যদি 1/u টা এদিকে নিয়ে যাই তাহলে কি হবে, 1/f মাইনাস 1/u হয়ে যাবে। এইবার তুমি মান বসাও, 1/f মানে কত, 1/-40 মাইনাস অফ, দেখো মাইনাস অফ 1/-50, তার মানে কত হয়ে যাবে, 1/1 প্লাস 50। বুঝতে পেরেছো? মানে আমি যেটা বলতে চাইছি দেখো, মাইনাস অফ 1/-50, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে প্লাস হয়ে যাবে না, সেটাকেই বলছি। এবার তুমি সিম্পলি এটাকে এলসিএম করো বা লসাগু করো। 50 আর 40 কত হচ্ছে, 200। তাহলে 200 হলে 40 5 এ 200, তাহলে -5 আর 50 4 এ 200 প্লাস 4। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু কত, উল্টে যাবে, এটা তো 1/v ইকুয়াল টু এত হলো। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে না 200, ভি ইজ ইকুয়াল টু কত হবে 200 সেন্টিমিটার। -5 প্লাস 4, তাহলে এটা কি হয়ে গেল, -5 প্লাস 4 মানে, আচ্ছা শুধু 200 হবে না, ভালো করে বোঝো, শুধু 200 কিন্তু হবে না, এখানটা -200 হবে। -5 প্লাস 4 মানে হচ্ছে শুধু 200 হবে না, -200 হবে। তাহলে এটা কি হয়ে গেল, -200 সেন্টিমিটার। তাহলে যেটা দাঁড়ালো, ভালো করে বোঝো, একটি 5 সেন্টিমিটার লম্বা 40 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল আয়না 50 সেন্টিমিটার দূরে স্থাপন করা হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছো তাহলে ব্যাপারটা? তাহলে এখানটা আমরা কি বলতে পারি, এটা বলতে পারি যে -200 সেন্টিমিটার, অর্থাৎ এখানটা যেটা দাঁড়ালো 2 মিটার, তাহলে 2 মিটার বলতে পারি। আচ্ছা, এবার দেখো যে মাইনাস হয়েছে মানে কি, মাইনাস হয়েছে মানে কি, আমি আবার বলছি এই জায়গাগুলো ক্লিয়ার করবে, নাহলে কিন্তু অবস্থা খারাপ। একে দেখিয়ে দিচ্ছি, দেখো মাইনাস হয়েছে মানে কি, মাইনাস হয়েছে মানে এদিকে অবস্থান করলে তো প্লাস হতো, তাহলে এদিকে অবস্থান করছে, অর্থাৎ এই দর্পণটার কোন দিকে, সামনের দিকে। দর্পণের সামনের দিকে অবস্থান করেছে বলেই তো সেটা মাইনাস হচ্ছে। ভালো করে বোঝো, দর্পণের সামনের দিকে অবস্থান করেছে বলেই তো সেটা মাইনাস হচ্ছে, দর্পণের পেছনে হলে কি হতো, প্লাস হতো। তাহলে এই যে ভিটা গঠিত হলো, এই ভিটা কোথায় গঠিত হলো না, অবভিয়াসলি দর্পণের সামনে গঠিত হয়েছে ভাই। তাহলে আমরা এটা জানতে পারবো যে ভি যদি পজিটিভ হয় তাহলে কি হবে না, সেটা দর্পণের সামনে গঠিত হয়েছে, আর ভি যদি নেগেটিভ হয়
তাহলে কি হবে, দর্পণের সামনে গঠিত হয়েছে। আর ভি যদি পজিটিভ হয় তাহলে বলবো যে দর্পণের পেছনে গঠিত হয়, কারণ আমরা এটা সাইন কনভেনশনে শিখেছি যে দর্পণে যেটা ডান দিকে হবে বা দর্পণে যেটা পেছনে হবে সেটা হচ্ছে পজিটিভ হবে, আর দর্পণে যেটা সামনে হবে সেটা হচ্ছে নেগেটিভ হবে। ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা বলতে পারি স্যার আয়নার সামনে 2 মিটার দূরে কি হবে না বস্তুটা গঠিত হবে। ভেরি কনসেপচুয়াল প্রশ্ন, ইজিলি তোমাদের বুঝিয়ে দিলাম। যারা এই ধরনের ক্লাসের পিডিএফ পেতে চাও তারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এই ক্লাসের পিডিএফ দিয়ে দেবো। বাড়িতে বসে এই অঙ্কগুলো আবার করবে, নিজেরা করবে, একবার দেখে নিলে আবার নিজেরা করবে। যতক্ষণ না খাতায় কলমে নিজেরা করছো ভিডিও দেখে কিচ্ছু লাভ নেই। ইংলিশে দেওয়া আছে, আচ্ছা এটা কোথায় এসেছিল দেখে নাও, আরআরবি গ্রুপ ডি 13/9/2022 শিফট 2, একদম লেটেস্ট প্যাটার্ন, একদম লেটেস্ট অঙ্ক, পুরনো বস্তা পচা অঙ্ক নয়, একদম লেটেস্ট প্যাটার্ন, একদম সুন্দর অঙ্কগুলো করাচ্ছি, কেউ করাবে না তোমাকে, আমি রিপিট, বাংলায় কেউ করাবে না তোমাকে। নেক্সট, 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠের একটি অংশ থেকে একটি অবতল আয়না তৈরি করা হয়, এর ফোকাস মেরু থেকে কত দূরত্ব, ভালো করে বোঝো। আচ্ছা আমরা যে দর্পণগুলো ক্রিয়েট করেছি এই দর্পণগুলো কিসের ভিত্তিতে ক্রিয়েট করা না, দর্পণগুলো অ্যাকচুয়ালি একটা গলীয় ছিল, একটা গোলক ছিল, সেই গোলক থেকে আমরা কি করেছি না কেটে নিয়েছি। কেটে নেওয়ার ফলে কি হয়েছে, এর কেন্দ্রটা কি হয়েছে, এর কেন্দ্র থেকে আমরা এই যে পোল পর্যন্ত যে রেখাটা ড্র করেছি সেটা ওই দর্পণটার কি হয়ে গেছে, দর্পণটার প্রধান অক্ষ হয়ে গেছে, প্রধান অক্ষ হয়ে গেছে। এবং এই যে বিন্দুটা অর্থাৎ যেটা একটা গলীয় দর্পণে, একটা গলীয় যে তল তার যে কেন্দ্র ছিল সেটা ওই পার্টিকুলার দর্পণটার কেন্দ্র হয়ে গেছে, ঠিক আছে, ওই পার্টিকুলার দর্পণের বক্রতা কেন্দ্র হয়ে গেছে বা সেন্টার অফ কার্ভেচার। তাহলে এই যদি একটা দর্পণ হয়, এই যদি একটা দর্পণ হয় তাহলে এখানটা তার কি হয়েছে, সেন্টার অফ কি, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। এবং বক্রতা কেন্দ্র এবং পোলের মাঝখানে কে থাকে, বক্রতা কেন্দ্র এবং পোলের মাঝখানে থাকবে হচ্ছে এখানটা কে থাকবে, এখানটা হচ্ছে ফোকাস থাকবে, এখানটা ফোকাস। তাহলে এখানটা যদি ফোকাস হয় এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা ইকুয়াল, অর্থাৎ দেখো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি বলছি আর বলছি, কেন আর বলছি, কারণ ভালো করে বোঝো এই যে এটা যে কেন্দ্র ছিল, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে ডিস্টেন্স তাকে কি বলা হয়, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আমরা কি বলি, ব্যাসার্ধ বলি। তাহলে অ্যাকচুয়ালি এটা কি, অ্যাকচুয়ালি এটা ব্যাসার্ধ, অর্থাৎ আমরা দর্পণের ক্ষেত্রে এটাকেই বলবো বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ আর ইকুয়াল টু আমরা কি পেলাম, আর ইকুয়াল টু পেলাম যে 2f, অর্থাৎ আর ইকুয়াল টু পেলাম আমরা 2f, অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 2 ইন্টু ফোকাস, বা আমরা উল্টো ভাবে লিখতে পারি যে f ইজ ইকুয়াল টু r/2। কারণ কি দেখো, কারণ এই যে টোটাল যে বক্রতা ব্যাসার্ধ এটা পোল থেকে কেন্দ্র পর্যন্ত রয়েছে যে বক্রতা ব্যাসার্ধ তার ঠিক মাঝখানে কিন্তু ফোকাসটা অবস্থিত। তাহলে এই ডিস্টেন্স যুক্ত এই ডিস্টেন্স সমান হচ্ছে r, তাহলে এই ডিস্টেন্সটা কত হচ্ছে r/2। তাহলে দেখো এখানে কি বলেছে এবার অঙ্কে দেখে নাও, থিওরি বোঝাবো অঙ্ক বোঝাবো, অঙ্ক এরকম করে হবে, পরিষ্কার কথা। 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছে, তাহলে 8 সেন্টিমিটার যদি ব্যাসার্ধ হয় তাহলে f ইজ ইকুয়াল টু কত হবে ভাই, 8/2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 4 সেন্টিমিটার। তাহলে উত্তর হয়ে যাবে তোমার 4 সেন্টিমিটার। কবে এসেছে আরআরবি গ্রুপ ডি, 8/9/2022, 8 সেপ্টেম্বর, শিফট 3। যারা ইংলিশে করতে চাও ইংলিশ গুলো একটু দেখে নেও, যেহেতু স্পেশালি নিউমেরিক্যালস এর ক্লাস আর সায়েন্স এন্ড নিউমেরিক্যালস এর কিছু কিছু কনসেপ্ট এদিক ওদিক হতে পারে, তাই আমি ইংলিশটা রেখেছি, ঠিক আছে। নেক্সট, একটি বস্তুকে 6 সেন্টিমিটার দূরত্বে 12 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের একটি অবতল আয়নার সামনে রাখা হয়, এর ইমেজ কত দূরত্বে তৈরি হবে এবং প্রকৃতি কেমন, দেখেছো বারবার প্রকৃতিটাও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে। তাহলে প্রথমে আমাদের ডেটা গুলোকে একটু সাজিয়ে নেব, কি কি দিয়েছে দেখো, বলেছে একটি বস্তুকে 6 সেন্টিমিটার দূরত্বে 12 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যে রাখা হয়েছে। তাহলে 6 সেন্টিমিটার দূরত্ব মানে কি, মানে বস্তুর দূরত্ব। তাহলে বস্তুর দূরত্ব, আমি বারবার বস্তুর দূরত্ব লিখছি না, আমি ডাইরেক্ট ইউ লিখে দিচ্ছি। তাহলে ইউ ইজ ইকুয়াল টু কত হবে, যারা এই অঙ্কগুলো পারবে মানে যাদের আগে করেছো তারা ভিডিওটি পজ করে অঙ্কটা করে নিও, করে দেখে নিও যে অ্যান্সারের সঙ্গে মিলেছে কিনা, যদি না মেলে তখন তুমি সলিউশনটা দেখো, ঠিক আছে। ওকে, আর যারা পারছো না তারা অবশ্যই ভালো করে দেখো, অনেকের নিউমেরিক্যালসে প্রচুর প্রবলেম হয়, সায়েন্সের নিউমেরিক্যাল শুনলে খাতাপত্র গুটিয়ে নিয়ে পালায়, ভাই রেলে চাকরি হবে না এরকম করলে, পড়তে হবে তোমাকে, ঠিক আছে। চলো দেখো বস্তু দূরত্ব কত দিয়েছে, 6 সেন্টিমিটার। আমার উত্তল দর্পণ কি অবতল দর্পণ দেখার দরকার নেই, আমি চোখ বুঝে বলে দেবো বস্তু দূরত্ব মানে নেগেটিভ। যে কনসেপ্ট গুলো বলছি সেগুলো একটু অ্যাপ্লাই করো, ইউ মানে নেগেটিভ, পরিষ্কার কথা, ঠিক আছে, কারণ ইউ কখনো আয়নার পেছনে হতে পারে না। 12 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত, 12 সেন্টিমিটার। এইবার আমাকে চেক করতে হবে যে আয়নাটা উত্তল নাকি অবতল।
আমি চেক করে নিলাম আয়না হচ্ছে অবতল, তার মানে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে -12 সেন্টিমিটার। এবার বলেছে ইমেজ কত দূরত্বে তৈরি হবে, তাহলে আমার ফর্মুলা কি আসবে, ভি ইকুয়াল টু বের করতে হবে, ফর্মুলা ওই একটাই ফর্মুলা। আচ্ছা, তাহলে ওই ফর্মুলাতেই বসাবো আমরা। কি বসাবো না, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1/v ইজ ইকুয়াল টু কি হবে, সেই আগের মতোই 1/f মাইনাস 1/u। তাহলে দেখো 1/f মানে কত, 1/-12 প্লাস হয়ে যাবে, কেন না মাইনাস আবার -6 বসাবো, তাহলে 1/6। তাহলে এটা কত হয়ে যাবে দেখো, 12, এখানটা 12 বসাবো, 12 একে 12 প্লাস 6 দুয়ে 12, -1 প্লাস 2। তাহলে কি হয়ে গেছে, -1 প্লাস 2 মানে শুধু 12। ঠিক আছে, এইবার দেখ ভালো করে বোঝো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি দেখো -1 প্লাস 2, -1 প্লাস 2 মানে এখানটা দেখো -1 প্লাস 2 মানে এখানে +1, তার মানে শুধু 12 হয়ে গেছে, তার মানে +12। এইবার দেখো খেলা, তার মানে ভি ইকুয়াল টু কত বের করলাম আমরা, +12 ভাই। ভি ইকুয়াল টু কত বের করলাম, +12। ভালো করে বোঝো, এইখানে কি বেরিয়েছিল মাইনাস, এখানে দেখো এখানটা একটু মাইনাস করে দিই, -200 সেন্টিমিটার বেরিয়েছিল, -5 প্লাস 4, কিন্তু এখানে কি বেরিয়েছে +12। +12 মানে কি, বস্তুটা কোথায় গঠিত হয়েছে, বস্তুটা ভাই সরি ইমেজটা কোথায় গঠিত হয়েছে, বস্তুর ইমেজটা ভাই এখানে গঠিত হয়েছে, এই যে অবতল দর্পণটা এখানে গঠিত হয়েছে। কেন বলো তো, কারণ তুমি যদি ভালো করে ভেবে দেখো, ভালো করে দেখো কি সুন্দর অঙ্ক, তুমি যদি একটু ভালো করে ভেবে দেখো, এর ফোকাস দৈর্ঘ্য কত বলেছে, 12 সেন্টিমিটার, মনে করো এটা 12 সেন্টিমিটার, বস্তু কোথায় রেখেছে 6 সেন্টিমিটার, মানে ফোকাস আর পোলের মাঝখানে। তাহলে ফোকাস আর পোলের মাঝখানে যদি কোনো বস্তুকে রাখে, কি করে বুঝে নেবে যে তুমি অঙ্ক ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, কি করে বুঝবে, দেখো ফোকাস আর পোলের মাঝখানে যদি বস্তুকে রাখা হয় অবতল দর্পণে, তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, আমরা জানি তার প্রতিবিম্ব গঠিত হয় দর্পণের পেছনে, এবং প্রতিবিম্বটা বস্তুর থেকে বড় হয়, এবং প্রতিবিম্বটা কি হবে না, প্রতিবিম্বটা অসৎ প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ গঠিত হবে। এটা কি হবে, এটা হচ্ছে ভার্চুয়াল বা অসৎ প্রতিবিম্ব। মানেটা কি স্যার, মানেটা হচ্ছে ওকে তুমি পর্দায় ধরতে পারবে না বা ওকে পর্দায় ফেলা যাবে না, ওটা একটা ভার্চুয়াল গঠিত হবে। কেন না, ওই যে বস্তুটা কোথায় রেখেছি দেখো, পোল এবং ফোকাসের মাঝখানে রেখেছি, কোথায় রেখেছি, পোল এবং ফোকাসের মাঝখানে। ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। তাহলে ভি ইকুয়াল টু +12 মানে কি, ভি ইকুয়াল টু প্লাস সাইন এসে গেছে মানে ওটা কি হয়ে গেছে, ভার্চুয়াল বা আমরা বলতে পারি অসৎ। ভি এর ক্ষেত্রে বা ইমেজের ক্ষেত্রে মাইনাস সাইন এসে যাবে মানে কি, ওটা বলবো সৎ বা আমরা বলতে পারি রিয়েল বা পর্দায় মিলিত হয়েছে। ক্লিয়ার, যখনই তুমি প্লাস মাইনাস এগুলো দিই তুমি কিন্তু উত্তর খুঁজে পাবে। তাহলে এখানে কি হয়ে যাবে স্যার, এখানে হয়ে যাবে 12 সেন্টিমিটার এবং ভার্চুয়াল, অর্থাৎ অপশন ডি উইল বি ইউর রাইট অ্যান্সার, অর্থাৎ 12 সেন্টিমিটার এবং ভার্চুয়াল হয়ে যাবে তোমার একদম সঠিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবং আমি এখানে তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিলাম যে এর ভেতরের কনসেপ্টটা কি, কারণ আমিও ছোটবেলায় সায়েন্স যখন পড়তাম, আমার একটা স্যার ছিল, তিনি বলেছিলেন যে যখনই কিছু পড়বে তার আগে একটা কিউ লাগিয়ে দেবে। কিউ, কিউ মানে কি, যে কেন হচ্ছে ভাই, ওয়াই। তার জন্য আমার সায়েন্সটা এতটা ডেপথে আমি পড়েছিলাম। আমি নিজেও ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি পরবর্তীকালে, এই জন্যই আমি সায়েন্সটা এভাবে পড়েছি। যখনই তোমরা সায়েন্সটাকে যে পয়েন্টটাতে তোমরা মুখস্থ করা শুরু করলে, মনে রাখবে ওই দিন থেকে তুমি নিজেকে নিজে স্পয়েল করছো। তবে হ্যাঁ, এখানে তুমি সায়েন্স নিয়ে পিএইচডি করতে যাবে, মানে পিএইচডি করতে আসোনি, তোমাকে জাস্ট বুঝতে এসেছো, বুঝে নিলেই হবে। নেক্সট চলো, একটি বস্তুকে 15 সেন্টিমিটার দূরত্বে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের উত্তল আয়নার সামনে রাখা হয়। কি করা হয়েছে না, 15 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা কি কাজ, প্রথমে আমি ডেটাগুলো লিখবো। কি কাজ, ডেটাগুলো লিখবো। তাহলে 15 সেন্টিমিটার দূরত্বে, তাহলে 15 সেন্টিমিটার দূরত্ব মানে কি, ইউ ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। আমি কি বলেছি, কিচ্ছু দেখবো না, শুধুমাত্র যেহেতু ইউ আছে ডাইরেক্ট এর সামনে মাইনাস বসাবো, ইউ থাকলে ডাইরেক্ট মাইনাস বসাবো। 10 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্য, তাহলে ফোকাস কত, 10 সেন্টিমিটার। এইবার আমাকে কি খুঁজতে হবে, যে আয়নাটা বা দর্পণটা উত্তল নাকি অবতল। দেখো এখানে সুন্দর করে লেখা রয়েছে যে উত্তল দর্পণ, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস। প্লাস হোক কি মাইনাস হোক, অবশ্যই তুমি সাইনটা দেবে এখানটা। ঠিক আছে, রাখা হয় এর ইমেজ ড্যাশ দূরত্বে গঠিত হয় এবং এটি ড্যাশ, অর্থাৎ এটাকে তোমাকে প্রকৃতি জানতে হবে। এরকম অঙ্ক স্যার আগে করে এসেছি। তাহলে চলো চটপট উত্তর করে ফেলো। তাহলে আমরা কি করব, ভি ইকুয়াল টু কত বের করতে হবে, চটপট করে ফেলো, কোনো রকম বাধা বিপত্তি নেই কিন্তু। চলো, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। তাহলে 1/v ইজ ইকুয়াল টু কি বলতে পারি, 1/f মাইনাস অফ 1/u। তাহলে আমরা কি বলতে পারি, 1/f মানে কত, 1/10 মাইনাস, দেখো মাইনাস অফ 1/-15, তার মানে 1/+15।
তাহলে এটা কি করতে পারি আমরা 15 আর 10, 15 10 আমরা 30 এলসিএম নিতে পারি, 10 3 এ 30, 15 2 এ 30, 3 4 5, তাহলে ভি ইকুয়াল টু কত হবে স্যার 30/5, 5 6 36। আমি তোমাকে একদম প্রথমে যখন অঙ্ক শুরু করি তখন একটা কথা বলেছিলাম যে ভিটা উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে না, ভিটা উত্তল দর্পণের ক্ষেত্রে অবশ্যই কি হয়ে যাবে না, সর্বক্ষেত্রে কিন্তু পজিটিভ হবে। কেন বলো তো? কারণটা হচ্ছে ভিটা, এটা বারবার মনে রেখো, ভিটা সর্বক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে পজিটিভ হবে। কেন না, কারণ উত্তল দর্পণে কখনো রিয়েল ইমেজ গঠিত হয় না। উত্তল দর্পণে বরাবরের জন্য ভার্চুয়াল ইমেজ বা অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। তাই এখানেও একই রকম হয়েছে, ভি ইকুয়াল টু +6। আমি এই পার্টিকুলার প্রশ্নতে জানো এই অঙ্কটা না করে উত্তর দিতে পারতাম, এই অঙ্কটা না করে উত্তর দিতে পারতাম, কিছুটা করতে হতো বাট মুখে মুখে উত্তর দিতে পারতাম। কেন বলতো? কারণ এই দুটো অপশন আমি প্রথমেই এলিমিনেট করে দিতে পারতাম। কারণ উত্তল দর্পণে কখনোই কিন্তু কি গঠিত হয় না, না উত্তল দর্পণে কিন্তু কখনোই বাস্তব বা যেটাকে আমরা সৎ প্রতিবিম্ব বলি সেটা কিন্তু কখনোই গঠিত হয় না। উত্তল দর্পণে বরাবরের জন্য কি হয়, যেখানেই তুমি বস্তুকে রাখো না কারণ, যদি দুটো পজিশন সবসময় বস্তুটা এখানে কিন্তু তার কি হবে না, এখানে কিন্তু তার প্রতিবিম্ব গঠিত হবে। এটা মনে রেখে দাও, কাজে লাগবে। তাহলে উত্তর কি হয়ে যাবে স্যার 6 সেন্টিমিটার এবং ভার্চুয়াল বা যেটাকে তুমি বাংলায় বলতে পারো অসৎ প্রতিবিম্ব। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই জিনিসটাও তোমরা মাথায় নিয়ে নাও যে উত্তল দর্পণের ক্ষেত্রে ভিটা সবসময় পজিটিভ হবে এবং উত্তল দর্পণের ক্ষেত্রে ভিটা অলওয়েজ অসৎ প্রতিবিম্ব হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে ভিটা অলওয়েজ অসৎ প্রতিবিম্ব হবে। আর ইউটা তোমাকে চিন্তাই করতে হবে না যে ইউ কার, দেখেই মাইনাস বসাও, পরবর্তী অঙ্কগুলো নিজেরাই পারবে। দেখো, ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার বিশিষ্ট কনভার্জিং আয়না দেখেছো? আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই রকম প্রশ্ন তোমাদের আসবে যেখানে তোমাদের বলে দেবে যে কনভার্জ কিনা ডাইভার্জ, কিন্তু উত্তল নাকি অবতল সেটা তোমাকে বলবে না, তোমাকে শুধু বলে দেবে যে কনভার্জিং নাকি ডাইভার্জিং, ডাইরেক্ট বলে দেবে। ঠিক আছে? তাহলে কনভার্জিং মানে কি? কনভার্জিং মানে কি? অবতল দর্পণ। কেন অবতল দর্পণ স্যার? তার কারণ এই যে একটা অবতল দর্পণ এখানে যাই রে আসুক না কেন, সে কি করবে না, সে এইভাবে একটা বিন্দুতে মিলিত করবে। ক্লিয়ার? তো এই জন্য কি কনভার্জিং বলা হয়। এবার আমি ডেটাগুলো বসাই। কি বলেছে? বিবর্ধন চেয়েছে, মানে ম্যাগনিফিকেশন, মানে এম চেয়েছে। আচ্ছা, ফোকাস দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত? 20 সেন্টিমিটার, মাইনাস হয়ে যাবে যেহেতু অবতল দর্পণ। একটি বস্তুকে 40 সেন্টিমিটার রাখা হয়েছে, তার মানে ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? -40। না দেখে বলে দেবো। কেন না, কারণ আমি তোমাদের বলেছি যে ইউটা সেটা উত্তল হোক কি অবতল হোক প্রত্যেক ক্ষেত্রে মাইনাস হবে। ঠিক আছে ভাই, একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা ক্লাসটি দেখছো একটা করে লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই শেয়ার করে দিবে একটু প্লিজ। তার কারণ শেয়ার করলে কি হবে না, এই ধরনের জিনিসগুলো তোমরা আরো পেতে থাকবে। ঠিক আছে, চলো তাহলে আমাকে এম ইজ ইকুয়াল টু বের করা মানে কি, যে -v/u, তার মানে কি বের করতে হবে? আলটিমেট ভি বের করতে হবে। তাহলে ভি বের করলেই আমি এমটা পেয়ে যাবো, ম্যাগনিফিকেশনটা। তাহলে ভি বের করি, তাহলে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, তাই না? তাহলে 1/v ইজ ইকুয়াল টু কি হবে? 1/f মাইনাস 1/u। তাহলে 1/f কত হবে না, 1/-20 প্লাস 1/40, সেই আগের মতোই। দেখো, আচ্ছা এখানেও দেখো, বস্তুটা কনভার্জেন্ট, একটি বস্তুকে 40 সেন্টিমিটার রাখা হয়েছে এবং ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, বোঝাচ্ছি বিষয়টা কি হবে। তাহলে এখানে দেখো 40 নিলাম, তাহলে 20 2 40 1। ঠিক আছে, তাহলে ভি ইকুয়াল টু আমরা কত বলতে পারি? ভি ইকুয়াল টু আমরা বলতে পারি -40। এই মাইনাস আর প্লাসটা একটু ঠিকঠাক করে দেবে। -40 মানে কি হচ্ছে না, বস্তুটা কিন্তু মানে বস্তুর যে প্রতিবিম্বটা সেটা আয়নার সামনেই গঠিত হয়েছে। ঠিক আছে, চলো তাহলে এবার এম ইকুয়াল টু আমরা পেয়ে যাবো, এম ইকুয়াল টু কি পাবো? -v/u। কি পাবো না, -v/u। তাহলে -40 ডিভাইডেড বাই -40। দেখো ইউটাও -40, এই সাইন গুলো যদি না ঠিক লেখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তুমি এখানে মাইনাস আছে বলে শুধু আর ভি আর ইউ এর মান বসে দিলে হবে না, ওখানেও তোমাকে সাইন কনভেনশন ইউজ করতে হবে। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে কি হচ্ছে? এম ইকুয়াল টু -1। এম ইকুয়াল টু -1 কথাটার অর্থ কি না, এম ইকুয়াল টু -1 কথাটার অর্থ হচ্ছে যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে ওটা কিন্তু কি প্রতিবিম্ব, আমি এর আগের ক্লাসেও তোমাদের বলেছিলাম, এর আগে যখন দর্পণের অঙ্কগুলো আসতো সেখানেও বলেছিলাম
যে m ইকুয়াল টু -1 মানে আমরা প্রতিবিম্বের প্রকৃতি সম্পর্কে কি জানবো, যে m ইকুয়াল টু -1 মানে আমরা বুঝতে পারবো স্যার প্রতিবিম্বটা সদ প্রতিবিম্ব। আমি আবার বলছি m ইকুয়াল টু -1 মানে প্রতিবিম্বটা সদ প্রতিবিম্ব বা রিয়েল ইমেজ। আর m ইকুয়াল টু যদি পজিটিভ 1 হতো তাহলে কি বুঝতাম, যে প্রতিবিম্বটা কিন্তু অসৎ প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ। তুমি বলবে স্যার কেন, কারণটা হচ্ছে ভালো করে খেয়াল করো, যদি আমরা m ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ এর বদলে এখানটা মনে করো মাইনাস ইউ, তো সব ক্ষেত্রে হবে উত্তল দর্পণ বা অবতল দর্পণ সব ক্ষেত্রে মাইনাস ইউ হবে, এখানে পজিটিভ ভি বসাতাম তখন কি হতো, মাইনাস মাইনাস কেটে যেত, তাহলে শুধু পজিটিভ হতো। আর এখানে পজিটিভ ভি কোন ক্ষেত্রে হয়, পজিটিভ ভি একমাত্র ভার্চুয়াল প্রতিবিম্বের ক্ষেত্রে হয়। তাহলে এখানে যদি তুমি পজিটিভ ভি বসাও তাহলে কি হবে না, পজিটিভ ভি বসালে এমটা কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে। আচ্ছা এইবার এখানে তো প্রশ্নের তুমি উত্তর পেয়ে গেলে অলরেডি, এখানে তুমি প্রশ্নের উত্তর কি পেয়ে গেলে, স্যার এখানে আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি আর কিছু জানার নেই, আপনি পরের কোশ্চেনে যান। না বাবা, আমি তোমাকে কমপ্লিট রেডি করে দায়িত্ব নিয়েছি, কমপ্লিট রেডি করে দেবো তোমাকে, আরো কিছু বলবো তোমাকে। এখানে তো উত্তর হয়ে গেল -1, -1 মানে এখানে যদি আরেকটু প্রশ্নটাকে ঘুরিয়ে দিত তোমাদের, যদি দিয়ে দেয় 2024 এরকম, এখানে আমরা প্রতিবিম্বের প্রকৃতি সম্পর্কে কি জানতে পারি না, এখানে আমরা m ইকুয়াল টু মাইনাস তো শুধুমাত্র তোমাকে প্রতিবিম্বের প্রকৃতি বলে দিচ্ছে যে এটা রিয়েল বা সৎ প্রতিবিম্ব, কিন্তু এখানে এটাও বলছে যে ছবিটা একটু মুছছি তোমার, এখানে এটাও বলছে যে আরো একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে m ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে মনে রাখতে হবে যে বস্তুর আকার ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের আকার, বস্তুর আকার ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের আকার, অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু ভি, মানে ইউ ইজ ইকুয়াল টু ভি বলা যায় না, মানে এইচ আই ইজ ইকুয়াল টু এইচ ও, বা তুমি যে ডিস্টেন্সটা সেটাও কিন্তু ইকুয়াল, ঠিক আছে। আর m যদি গ্রেটার দেন 1 হয়, m যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি হবে না, m গ্রেটার দেন 1 হলে প্রতিবিম্ব গ্রেটার দেন বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য গ্রেটার দেন বস্তুর দৈর্ঘ্য হয়। আর m যদি লেস দেন 1 হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে উল্টোটা হবে, কি হবে উল্টোটা না, বস্তুর দৈর্ঘ্য গ্রেটার দেন প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে। বোঝা গেল? ধরো মনে করো তোমার m বেরিয়েছে 0.3, তাহলে এই 0.3 থেকে আমি কি বলতে পারি যে প্রতিবিম্বটা বস্তুর থেকে ছোট না বড়, আমি চোখ বুঝে বলে দেবো যে প্রতিবিম্বটা বস্তুর থেকে কি হবে, অবভিয়াসলি ছোট। কেন, 0.3টা অনেক থেকে কম, এগুলো আমি বারবার বলেছি, আবারও বলছি। আজকের ভিডিওটা দেখার পর যদি তোমার দর্পণের একটা অঙ্ক ভুল হয় তার জিম্মেদারি আমার, যদি তুমি ভিডিওটি ভালো করে দেখে থাকো। জাস্ট একটা কমেন্ট করে দিও যে স্যার আপনার ক্লাস করার পরও আমার ভুল হচ্ছে, আমি মাথা পেতে নেব এবং পরবর্তীতে এমন ক্লাস নিয়ে আসবো যাতে তোমাদের আরো ভুল না হয়। সেটা তুমি সায়েন্সের ছেলে হও, সেটা তুমি আর্টসের ছেলে হও, সেটা তুমি ক্লাস 10এও যদি পড়ো, এই অঙ্কগুলো কোনোদিন তুমি আর ভুলবে না, এটুকু গ্যারান্টি আমি নিতে পারি। নেক্সট, অবতল দর্পণ থেকে প্রতিফলনের ক্ষেত্রে যদি বস্তুর দূরত্ব 5 সেন্টিমিটার এবং চিত্রের দূরত্ব বা যেটাকে আমরা প্রতিবিম্বের দূরত্ব 2 সেন্টিমিটার হয়, তাহলে আয়না দ্বারা উৎপন্ন বিবর্ধন কত হবে? এটা করে দিতে হবে নাকি? হোমওয়ার্ক থাকলো। এই প্রশ্নটার উত্তর কমেন্ট বক্স করে জানো, কমেন্টে জানো, একদম ইজি ইজি কি হবে কমেন্ট বক্স করে জানাবে, কমেন্টে উত্তর জানাবে। কারণটা কি, আমি দেখতে চাই কতজন সিরিয়াস অ্যাসপিরেন্ট, প্রত্যেকে জানাবে তাদের জন্য আমি কিছু প্রাইজও রাখবো, তাদের নাম নেব পরবর্তী ভিডিওতে এবং তাদের ডিমান্ড অনুযায়ী আমি কিছু ভিডিও নিয়ে আসবো। আমি দেখতে চাই কতজন সিরিয়াস অ্যাসপিরেন্ট আমার ক্লাসগুলো করে, কমেন্ট বক্স। নেক্সট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্ন দেখেছো সব কিন্তু লেটেস্ট প্যাটার্নের, একদম লেটেস্ট প্যাটার্নের প্রশ্ন। এটাও কিন্তু গ্রুপ ডি 6-10-2022 এর অঙ্ক, যেটা তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো যে অঙ্কটা, ঠিক আছে। চলো দেখ, তাহলে প্রথমে আমার কাজ কি, প্রথমে আমার কাজ হচ্ছে স্যার ডেটাগুলোকে লিখে নেওয়া, তাহলে ডেটাগুলো সুন্দর সাজানোই আছে। একটি উত্তল দর্পণ, এটা কিন্তু উত্তল দর্পণ দিয়েছে, কি দর্পণ দিয়েছে, উত্তল দর্পণ দিয়েছে। তাহলে আমি প্রথমে কি লিখি, প্রথমে লিখি যে বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু কত, 30 সেন্টিমিটার। এবার দেখো বস্তুর আকার দিয়ে দিয়েছে, মানে কি হাইট অফ অবজেক্ট দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার। আচ্ছা এটা মাইনাস লিখে দেবো, কারণ ইউটা প্রতি ক্ষেত্রে মাইনাস হয়। চিত্রের আকার অর্থাৎ প্রতিবিম্বের যে হাইট অফ ইমেজ কত হবে, 2.5 সেন্টিমিটার। এফ জানতে চেয়েছি। আচ্ছা প্রথমে তুমি বলো, আমরা যদি এই ফর্মুলাটা ব্যবহার করি 1/u + 1/v = 1/f,
তাহলে তো আমাদের দুটো জানতে হবে, এখান থেকে এফটা পাবো, কিন্তু এখানে তো শুধু ইউ দিয়েছে, ভি তো দেয়নি। তাহলে কি করব? তাহলে আমরা আর একটা যে ফর্মুলা বলেছিলাম তোমাদের, দেখো সেইটা কাজে লাগবে। আমি ইচ্ছে করে বলিনি, আমি জানি কোন কোন ফর্মুলা গুলো তোমাদের কাজে লাগতে হবে। বলেছিলাম না যে হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ। বলেছিলাম এইখান থেকে আমরা ভিটাকে বের করে নেবো এট ফার্স্ট। তাহলে হাইট অফ ইমেজ কত? হাইট অফ ইমেজ হচ্ছে 2.5 সেন্টিমিটার। হাইট অফ ইমেজ হচ্ছে 2.5 সেন্টিমিটার ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট কত? হাইট অফ অবজেক্ট হচ্ছে 10 সেন্টিমিটার। এগুলো তো পজিটিভ নেগেটিভ নেই তোমরা জানো। মাইনাস অফ হাইট ইউ কত? ইউ হচ্ছে -30, তাহলে ডিভাইডেড বাই -30, মাইনাস মাইনাস কেটে গেলাম, ভি তো আমরা জানি না, ওপরে ভি লিখে দিলাম। তাহলে এদিকে শূন্য এদিকে শূন্য কেটে দাও, ভি ইকুয়াল টু কবে? 25 3 75, 7.5। তাহলে ভি ইকুয়াল টু কত গেল? না ভি ইকুয়াল টু গেল 7.5। আর ভি তো পজিটিভ হবে, কেন কি? কারণ এটা তোমাদের তো আগেই বলে দিয়েছি, যেটা উত্তল দর্পণ দিয়েছে, উত্তলের দর্পণের ক্ষেত্রে ভিটা তো বারবার পজিটিভ হয়, তার কারণ এটা ভাগচল, তাহলে এখানে কোনো ভুল নেই। ঠিক আছে, এইবার আমি এই ভিটাকে এইখানে বসিয়ে দেবো, উপরের সমীকরণটায় বসিয়ে দেবো, তাহলেই আমার উত্তর হয়ে যাবে। তাহলে বসাই চলো, এটাকে একটু ছোট করে নিচ্ছি, তাহলে বসাই চলো। কি হবে দেখো, তাহলে আমরা ভি কত পেলাম? 7.5। তাহলে 1 বাই ইউ, তাহলে 1 বাই ইউ, ইউ কত? না 1 বাই এফ ইজ ইকুয়াল টু 1 বাই ইউ প্লাস হচ্ছে 1 বাই ভি। ইউ কত পেয়েছি স্যার? ইউ হচ্ছে -30, 1 বাই -30 প্লাস 1 বাই 7.5। ঠিক আছে, 1 বাই -30 প্লাস 1 বাই 7.5, বা এটাকে আমি এরকম লিখতে পারি যে, এটাকে আর একটু তোমাদের, তোমরা তো যোগ বিয়োগ জানো নিশ্চয়ই, এগুলো ভুল হবে না, তাও তোমাদের দেখিয়ে দিই যে কোন অ্যাপ্রোচে এগুলো সরল করলে তোমাদের সুবিধা হবে। 1 বাই -30 প্লাস, মনে করো আমি এটাকে লিখতে পারি যে 10 ডিভাইডেড বাই 75, তাই তো? 10 ডিভাইডেড 75 লিখতে পারি। আচ্ছা 75 আর 30, 75 আর 30 150, মানে 150 হচ্ছে এলসিএম হয়ে যাবে। ঠিক আছে, আর 30 5 হচ্ছে 150 -5 প্লাস হচ্ছে দেখো 75 2 এ 150, মানে 10 2 20। তাহলে এখান থেকে আমরা কত পাবো? এখান থেকে আমরা পেয়ে যাবো 20 আর -5 অর্থাৎ 15। তাহলে 15 ডিভাইডেড বাই 150 অর্থাৎ 1/10, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? এফ ইজ ইকুয়াল টু হয়ে যাবে, মানে 1/f ইজ ইকুয়াল টু 1/10, তার মানে এফ ইজ ইকুয়াল টু হয়ে যাবে 10। এটা কোন দর্পণ? এটা হচ্ছে উত্তল দর্পণ, তার মানে এটা কি হয়ে যাবে? এটা অবভিয়াসলি পজিটিভ, তার মানে উত্তর হয়ে যাবে 10 সেন্টিমিটার। বোঝা গেল? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ অঙ্ক। এটা কবে এসেছিল তোমাদের? এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং এটা তোমাদের এসেছিল হচ্ছে, কবে এসেছিল এটা তোমাদের একটু বলে দিই, এটা তোমাদের কবে এসেছিল। এটা হচ্ছে তোমাদের আরআরবি গ্রুপ ডি 6/10/2022, একদম লেটেস্ট অঙ্ক। এবং এ ধরনের অঙ্ক যদি না আসে, আমি একদম ডাইরেক্ট তোমাদের কিন্তু প্রত্যেকটা শিফট খুলে খুলে দেখাবো, যখন তোমাদের এএলপি টেকনিশিয়ানের পরীক্ষা হবে এই ধরনের অঙ্ক ডাইরেক্ট আসবে, এই ধরনের তথ্য, আর কিন্তু কোনো কনসেপ্ট নেই। এতক্ষণ পর্যন্ত যে কনসেপ্ট গুলো শেখালাম তার উপর ভিত্তি করে বাকি অঙ্কগুলো তার উপর ভিত্তি করেই হবে। দেখো এখানে কি অঙ্ক দিয়েছে? 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য একটি অবতল আয়না একটি 60 সেন্টিমিটার দূরত্বে বাস্তব চিত্র তৈরি করে, তাহলে বস্তুর দূরত্ব কত? এক্ষুনি করালাম। অর্থাৎ যা তোমাদের করিয়েছি তার উপর ভিত্তি করেই হবে। এটাও তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এই দুটো হোমওয়ার্ক দিলাম। এছাড়া আরো কিছু অঙ্ক এখানে রয়েছে, আরো কিছু অঙ্ক এখানে রয়েছে, অনেক কটা অঙ্ক রয়েছে, কিন্তু আজকে আর এগুলো করাচ্ছি না, পরের দিন করাবো। আর এই পুরো পিডিএফটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। পুরো পিডিএফটা তোমরা এই পিডিএফ এ বাকি অঙ্কগুলো নিজেরা সলভ করবে। কেন না, কারণ এই যে আগের যে কনসেপ্ট গুলো করিয়েছি তার উপর ভিত্তি করেই বাকি অঙ্কগুলো রয়েছে। ঠিক আছে, তোমরা এগুলো বাড়িতে সলভ করবে, এবং এর পরের দিন যখন আমি লাইভ ক্লাস নেব তখন এই অঙ্কগুলোই আবার ওখানে করতে দেবো এবং তোমরা করবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আশা করি তোমাদের ক্লাসটা যথেষ্ট ভালো লেগেছে, এবং তোমরা যদি প্রথম থেকে, আমি দেখো দুবার আমার ব্যাচ প্রমোশন করি, বেশি প্রমোশন করি না, লাস্ট প্রমোশন করছি আমার ব্যাচে। তোমরা যদি প্রথম থেকে এভাবে সমস্ত অঙ্ক, এনসিইআরটি লাইন বাই লাইন সমস্ত কিছু ভালো করে পড়তে চাও, দেন অবভিয়াসলি আমাদের দুটো ব্যাচের মধ্যে যারা কম্বাইন্ড ব্যাচ জয়েন করবে তারা তো পুরো গাইড পাবে, আর যাদের জিকে এবং ম্যাথ পোর্শনটা কমপ্লিট রয়েছে, শুধুমাত্র সায়েন্স পোর্শনটা রিলেটেড জন্য এভাবে ভালো করে ভর্তি হতে চাও, তারা আমার সায়েন্স স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও, কারণ আমি ব্যাচ লঞ্চ করার সাথে সাথেই ভর্তি হয়ে যায়। অলরেডি প্রায় 80+ স্টুডেন্টস আমার আগের ব্যাচটাতে পড়ছে, তার আগের ব্যাচটাতে 30+ স্টুডেন্ট পড়ছে, এটাতে আশা করি 100+ স্টুডেন্টস অ্যাডমিশন নেবে। যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবভিয়াসলি
এই নাম্বারে কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিয়ে নাও। সবাই খুব ভালো থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর একটা কথা বলতে পারি তোমাদের, যে পরের ভিডিওতে কিন্তু আমি আবার জিকে ক্লাস আনবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।